SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন তথ্যটা সঠিক নয় সেটা আমাকে বলতে হবে। বন্ড COOH, বন্ড CN, বন্ড OH3, বন্ড NH2, এই যে নির্দেশক গ্রুপগুলা, সেই নির্দেশক গ্রুপগুলার ক্রম আমাকে বলতে হবে যে তারা কোন কোন বৈশিষ্ট্যর ধারক, অর্থাৎ তারা কি বলয় সক্রিয়কারী নাকি বলয় নিষ্ক্রিয়কারী। বাট এখানে সক্রিয় নিষ্ক্রিয়র ব্যাপার স্যাপার নাই, আমাকে এখানে বলতে হবে তারা কোন ধরনের নির্দেশক, তারা কি মেটা নির্দেশক নাকি অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে, সো আশা করি আমরা জানি যে মেটা নির্দেশক কখন হয়, অর্থপ্যারা নির্দেশক কখন হয়। অর্থ প্যারা আমাদের যখন কোন একটা নির্দেশক বলয় সক্রিয় করবে, বলয় সক্রিয়কারী, তখন তাদেরকে আমরা বলি অর্থপ্যারা নির্দেশক। আর মেটা নির্দেশক কখন হয়, যখন আমাদের বলয়কে নিষ্ক্রিয় করে দেয়। সো বলয় নিষ্ক্রিয়কারী যে সকল মূলক আছে তাদেরকে আমরা বলি কি মেটা নির্দেশক। এখন কথা হচ্ছে বলয় সক্রিয় কখন হয়। সো এখানে কিসের বলয়ের কথা বলা আছে, এখানে বলয়ের কথা বলা আছে তোমার বেনজিন গ্রুপের এই যে ইলেকট্রন আছে, এই ভিতরের যে সঞ্চরণশীল ইলেকট্রন, সেই সঞ্চরণশীল ইলেকট্রনের যে বলয়টা এখানে দেখতে পাইতেছো, তার মানে এখানে যে সার্কেলটা, এই সার্কেলটাকে সেই বলয় বলা হয়েছে এখানে। তাহলে এই বলয়ের ইলেকট্রন ঘনত্ব যদি কোনো একটা সাবস্টিটিউট তোমার এইখানে যোগ হয়ে, ধরো এখানে জি আমরা লিখলাম, এখানে জি এর জায়গায় যদি কেউ অ্যাড হয়ে তোমার বলয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয়, তাহলে সেটাকে আমরা বলবো বলয় সক্রিয়কারক। আর কেউ যদি বলয় থেকে ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, তাহলে সেটাকে আমরা বলবো কি বলয় নিষ্ক্রিয়কারক। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু এক্সপ্লেন করি আমি। ধরো এখানে একটা বেনজিন বলয় আছে, এই বেনজিন বলয়ের সাথে, বেনজিনের বলয়টা নিচের দিকে, এখানে মাঝখানে বলয়টা আছে, এখানে বেনজিন বলয়ের সাথে ডিরেক্ট যুক্ত থাকবে একটা অ্যাটম, এটাকে আমরা এ বললাম। এই অ্যাটমের সাথে কিছু কিছু ধরো বলয়ের সাথে যেটাই যুক্ত থাকবে সেটা হইতে পারে তোমার একটাই কম্পাউন্ড, যেমন হয় শুধু ক্লোরিন যুক্ত হইল, অথবা যেমন এখানে দেওয়া আছে এক্সাম্পলে NH2, এরকম একের অধিক পরমাণুযুক্ত মূলকও তোমার অ্যাড হইতে পারে, যৌগমূলক। তাহলে যৌগমূলক অ্যাড হইলে আমরা জেনারেল অবস্থায় একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করতেছি যেটা সবগুলাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ধরো বলয়ের সাথে ডিরেক্টলি সংযুক্ত যে অ্যাটমটা থাকবে সেটাকে আমরা এ নাম দিব, এর সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে আমরা বি নাম দিলাম। এখন এর যদি তোমার তড়িৎ ঋণাত্মকতা বি এর চেয়ে বেশি হয় তাহলে কি ঘটবে বলো তো? এর ইলেকট্রোনেগেটিভিটি এর বেশি বি এর তুলনায়, তাহলে অবশ্যই এ এবং বি এর যে বন্ধনের ইলেকট্রন দুইটা, সেটাকে এ কি নিজের দিকে টেনে নিবে না? এ যেহেতু নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিছে, তার মানে এর এখানে ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে গেছে, বেড়ে গেছে। এর তো মুক্তজোড় ইলেকট্রন নাই, বাট তার ইলেকট্রনের ডেন্সিটি কিন্তু এখানে বেশি। ইলেকট্রনের ডেন্সিটি যেহেতু এর বেশি হয়ে গেছে, তাহলে সেই ইলেকট্রন ডেন্সিটিটা চাইলেই এই বলয়কে কি করতে পারে, দিয়ে দিতে পারে, কারণ সেই ডেন্সিটিটা তো তার ভিতরে এক্সট্রা হিসেবে আছে। ফলে এই ঘটনা ঘটলে আমরা বলবো সে বলয়টাকে সক্রিয় করে দিছে। কিন্তু যদি উল্টাটা ঘটে, আমার এর চেয়ে যদি বি এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি থাকে, ইলেকট্রন নেগেটিভিটি বি এর বেশি হলে আমার ইলেকট্রন, আমার যে বন্ধনজোড় ইলেকট্রন এ বি এর বন্ধনে আছে, সেটা বি এর দিকে শিফট হয়ে যাবে। সো বি এর দিকে যদি বন্ধন ইলেকট্রনটা শিফট হয়ে যায়, কি মনে হয় এ এখন কি ঘাটতি ফিল করবে না তার নিজের? অবশ্যই তার একটা ইলেকট্রনের ঘাটতি ফিল করবে, কারণ তার বন্ধনের যে ইলেকট্রনগুলো সে বি টেনে নিতেছে। তাহলে সে যেহেতু ইলেকট্রনের ঘাটতি ফিল করতেছে, সে কি করবে, বলয় থেকে যে ইলেকট্রন বলয়গুলো ঘুরতেছিল সেগুলোর প্রতি তার নজর গেছে, এবং সে বলয় থেকে কিছু ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে এসে তার নিজের ঘাটতি পূরণ করছে। তাহলে সে নিজের ঘাটতি পূরণ করার জন্য বলয়টাকে কি করে দিল, বলয়ের যে ইলেকট্রন ঘনত্ব সেটা কমাই দিল। তাহলে সে কি হবে, বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে এখানে যেই কম্পাউন্ডগুলোর কথা বলা আছে, যেমন এখানে বলা আছে COOH, সো বলয়ের সাথে তোমার ডিরেক্টলি যুক্ত থাকবে কে, COOH CN, সো বন্ড COOH, বন্ড CN, বন্ড OH3, তারপর লাস্ট হচ্ছে বন্ড NH2, বন্ড NH2। এখন প্রথমটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বলয়ের সাথে ডিরেক্টলি যুক্ত থাকবে কোন অ্যাটমটা, বলয়ের সাথে ডিরেক্ট যুক্ত থাকবে কার্বন, তারপর এই কার্বনের সাথে যুক্ত থাকবে অক্সিজেন, এবং ওই পাশ দিয়েও কি যুক্ত থাকবে, অক্সিজেন। সায়ানাইডের ক্ষেত্রে বলয়ের সাথে ডিরেক্টলি যুক্ত কার্বন, কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত নাইট্রোজেন। OH3 তে বলয়ের সাথে ডিরেক্টলি যুক্ত হচ্ছে অক্সিজেন,
আর অক্সিজেনের সাথে ডিরেক্টলি যুক্ত হচ্ছে কার্বন। আবার এখানে দেখো এমিন গ্রুপে বলের সাথে ডিরেক্টলি যুক্ত হচ্ছে নাইট্রোজেন এবং নাইট্রোজেনের সাথে যুক্ত কে হাইড্রোজেন। সো বলের সাথে ডিরেক্টলি যুক্ত কার্বন, এটার আশেপাশে যেই পরমাণুটা আছে যেমন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি কার্বনের থেকে, তাহলে অবশ্যই কার্বন থেকে ইলেকট্রন অক্সিজেন টেনে নিবে, তাহলে এই কার্বনের ইলেকট্রন ঘাটতি হবে। তাহলে কার্বন তার ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে কিভাবে? সে এই যে বলয়ের সাথে সে যে অ্যাড থাকবে এখানে, সেই বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে এনে সে কি করবে? তার ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে। তাহলে বলয়কে সে কি করে দিল? নিষ্ক্রিয় করে দিল না? এখন কেউ যদি বলয় নিষ্ক্রিয় করে দেয়, আমরা এটাকে মনে রাখবো সে মেটা নির্দেশক। কিভাবে মেটা নির্দেশক সেটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আপাতত শুধুমাত্র এই কোয়েশ্চেনটা করার জন্য এতটুকু ইনফরমেশন জানা থাকলে হবে। তারপরেরটাই বলের সাথে যুক্ত কার্বন, কার্বনের সাথে যুক্ত নাইট্রোজেন, অবশ্যই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কার্বন থেকে নাইট্রোজেন ইলেকট্রন টেনে নিবে, বন্ধন জোড় ইলেকট্রনগুলা তার দিকে চলে যাবে, ফলে কার্বন কি করবে? বলয় থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে বলয়কে নিষ্ক্রিয় করে দিবে। দ্যাট মিন্স এটাও কি তোমার মেটা নির্দেশক। তারপরে বলয়ের সাথে ডিরেক্টলি যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত কার্বন। এখানে ক্লিয়ারলি দেখতে পাইতেছো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, তাহলে এই যে বন্ধন জোড়ের যে ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নিবে, অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, ফলে সেই বেড়ে যাওয়া ইলেকট্রন ঘনত্বটা সে চাইলেই বলয়কে দান করে বলয়ের যে সক্রিয়তা সেটা বাড়া দিতে পারে। তাহলে এটা কি হবে? তোমার অর্থ প্যারা। সো অর্থ প্যারা নির্দেশক হলো 3 নাম্বারটা। আর লাস্ট, এখানে নাইট্রোজেন বলয়ের সাথে যুক্ত আছে এবং নাইট্রোজেনের সাথে যুক্ত আছে কই? হাইড্রোজেন। সো হাইড্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বা হাইড্রোজেনের বন্ধন জোড়ের ইলেকট্রন নাইট্রোজেন নিজের দিকে টানার চেষ্টা করবে, এবং নাইট্রোজেনের নিজস্ব মুক্তচুর ইলেকট্রন আছে যেরকম অক্সিজেনের এখানে ছিল, তাহলে তার নাইট্রোজেনের যে এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি এখানে তৈরি হয়ে গেল। নাইট্রোজেন এখন চাইলেই কি করতে পারে? এই যে বলয়ে ডিস্ট্রিবিউট করে পার্টিসিপেট করতে পারে বলয়ের যে সঞ্চরণশীল ইলেকট্রন ঘনত্ব সেটা বৃদ্ধি করতে, ফলে এটাও তোমার কি? অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে, তাহলে মেটা অর্থ প্যারা এটা হচ্ছে আমাদের ক্রম, যেটা হচ্ছে প্রথমটাই মেটা অর্থ প্যারা এবং অর্থ প্যারা। এই এমসিকিউটা করার আগে আমরা SN2 বিক্রিয়া সম্পর্কে কিছু জিনিস আগে একটু জেনে নেই। প্রথমত SN2 হচ্ছে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়ায় কি দ্বারা প্রতিস্থাপিত হয়? তোমার যৌগ, এটা হচ্ছে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়। সো এই কারণে এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। এবং আমরা আরও কিছু ইনফরমেশন জানি SN2 সম্পর্কে, সেটা হচ্ছে এই SN2 বিক্রিয়া আমাদের এক ধাপে সংঘটিত হয়। সো এই SN2-র মেইন যে বিক্রিয়ার যে ধরন সেটা যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে অনেকটা এরকম: RLG প্লাস নিউক্লিওফাইল রিয়াকশন করে আর নিউক্লিওফাইল প্লাস LG মাইনাস। এই যে পুরো বিক্রিয়াটা, এখানে আর হচ্ছে আমার অ্যালকাইল মূলক, LG হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, মানে যেই গ্রুপটা আমাদের এখান থেকে বের করে দেবো আমাদের সেটা। নিউক্লিওফাইল হচ্ছে এই LG যে লিভিং গ্রুপ যেটা, সে তাকে প্রতিস্থাপন করে নিউক্লিওফাইল, সে ওই জায়গায় স্থান দখল করবে। এই বিক্রিয়াটাকে আমাদের করতে হবে কি? একটা স্টেপে করতে হবে। এখন SN2 বিক্রিয়ার যেই মেকানিজম সেটা যেহেতু একটাই স্টেপে ঘটবে, তার মানে এক স্টেপে যেহেতু ঘটবে, তাহলে প্রথমত এখানে তোমার কোনো কার্বোক্যাটায়ন কোনো সম্ভাবনা নেই। সো কার্বোক্যাটায়ন যে তৈরি, সেই কার্বোক্যাটায়ন তৈরির কোনো সম্ভাবনা এখানে নেই। তার মানে কোনো কার্বোক্যাটায়ন যদি তোমার এই রিঅ্যাকশনে না ঘটে, তাহলে তোমাকে অবশ্যই এই যৌগটাকে আয়োনাইজড করা লাগবে না প্রথমেই। ঠিক আছে, অর্থাৎ যৌগটাকে আমাদের ভাঙার দরকার নাই। যদি ভাঙতাম তাহলে কি হইতো? এই যে অ্যালকাইল মূলকটা আলাদা হইতো, LGটা আলাদা হইতো, তখন কার্বোক্যাটায়ন তোমার এখানে প্রস্তুত হয়ে যেত। সো এখানের যে বিক্রিয়ার যে মূল মেকানিজম সেটা হচ্ছে এরকম: আমার যে নিউক্লিওফাইলটা সেটা আমার বন্ডটাকে ভাঙতে পারবে না এখানে। সো সে কী করবে? এই নিউক্লিওফাইলটা, এই যে যৌগটা, সেই যৌগের পিছন দিক থেকে এসে এই আর এর সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবে। সো অনেকটা এরকম, ধরো আর সাথে যদি LG, আমি যদি এটা একটু দেখাই,
এই নিউক্লিওফাইলটা তোমার পিছন দিক দিয়ে এসে আর এর সাথে বন্ড তৈরি করার চেষ্টা করবে। যখনই নিউক্লিওফাইলটা আর এর সাথে বন্ড তৈরি করার চেষ্টা করবে, তোমার এই আর এলজির সাথে যে বন্ডটা, এই এলজির সাথে বন্ডটাকে সে উইক করা শুরু করে দিবে। তাহলে এটা হচ্ছে তার অন্তর্বর্তীকালীন কোন একটা অবস্থা যেখানে তার বন্ধনগুলো মোটামুটি উইক থাকে, যে সেই একটা বন্ধন গড়তে থাকে, যেমন এই বন্ধনটা গঠন হওয়া শুরু করে আর এবং এনইউর মাঝখানে, এবং আর এবং এলজির মাঝখানে যে বন্ডটা সেটা তোমার ভাঙার শুরু হয়ে থাকে বা ভাঙাটা শুরু হয়ে থাকে। তারপর লাস্টে তোমার এই নিউক্লিওফাইলটা আর এর সাথে যুক্ত হয়ে যায় এবং এই এলজি মাইনাস এটা পৃথক হয়ে যায়। তাহলে এই পুরো বিক্রিয়াটা তোমার একটাই স্টেপে ঘটে, মাঝখানে যে ইন্টারমিডিয়েট সেটা কোনো আলাদা কোনো স্টেপ কিন্তু তৈরি করে না। ফলে এই ধরনের বিক্রিয়াটাকে বলা হয় SN2। সো SN2 বিক্রিয়াটা আশা করি বুঝতে পারছো। সো অপশনগুলো একটু দেখি। প্রথম অপশন বলছে কি RX এর সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। সো এখানে যেহেতু তোমার আর এর সাথে কোনো একটা লিভিং গ্রুপ থাকা লাগবে, এখন সম্ভবত আমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে RX অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের। সো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আমি যদি একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এরকম, ধরো CH3Cl, ধরো এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এখন আমাদের নিতে হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি এবং 3 ডিগ্রির মধ্যে পার্থক্য করতে হবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করার জন্য এরকম CH3 এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং পরেরটা হচ্ছে তোমার কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন বলো, তোমার যদি বিক্রিয়া ঘটাইতে হয় তাহলে কোন কম্পাউন্ডটা আগে বিক্রিয়া ঘটানোর চেষ্টা করবে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাকি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? কীভাবে বুঝবা এটা? সেটা বোঝার জন্যই আমি যে বিক্রিয়ার প্রথম স্টেপটা সেটা আমি কি বুঝাইছি তোমাদের এতক্ষণ, যে আমাদের এখানে মূল মেকানিজম বা ক্রিয়াকৌশলটা হচ্ছে আমার নিউক্লিওফাইলটা এই কম্পাউন্ডটাকে পিছন দিক থেকে অ্যাটাক করবে। সো অ্যাটাকিং রিয়েজেন্ট পেছন দিক থেকে অ্যাটাক করবে। তাহলে এখানে এই কার্বনকে অ্যাটাক করবে সে, আর এখানেও এই কার্বনকে অ্যাটাক করবে। মোট কথা লিভিং গ্রুপের সাথে যুক্ত যেই কার্বনটা সেই কার্বনটাকে তাকে অ্যাটাক করতে হবে। এখন একটা নিউক্লিওফাইল এই কার্বনটাকে অ্যাটাক করা ইজি হবে নাকি একটা নিউক্লিওফাইলকে এই কার্বনটাকে অ্যাটাক করা ইজি হবে? অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারতেছো, তোমার 1 ডিগ্রিটাকে অ্যাটাক করা তোমার কি তুলনামূলক ইজি হবে। কারণ কি? কারণ দেখো 1 ডিগ্রির যে কার্বন সেটার আশেপাশে 3টা হাইড্রোজেন শুধুমাত্র তোমার এটাকে শিল্ড করে রাখবে, কিন্তু তোমার 3 ডিগ্রি যেই কার্বনটা আছে এখানে, সেই কার্বনটাকে তোমার 3 পাশ থেকে 3টা হাইড্রোজেন না বরং 3টা অ্যালকাইল মূলক তোমাকে শিল্ড করে আছে। ফলে এখানে তোমার স্টেরিক বাধা কেমন? খুব বেশি না। এখানে তোমার স্টেরিক বাধা বেশি। যেহেতু এখানে তোমার স্টেরিক বাধা বেশি, ফলে এখানে তোমার নিউক্লিওফাইলটা সহজে অ্যাটাক করতে পারবে না। ফলে এটা তোমার কম সক্রিয়, এটা হচ্ছে তোমার কম সক্রিয়। আর যে বিক্রিয়ায় তাড়াতাড়ি পার্টিসিপেট করে ফেলে তাহলে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই সক্রিয় বলবো। তাহলে 1 ডিগ্রি 3 ডিগ্রির চেয়ে বেশি সক্রিয়, যেটাই আমার এখানে বলা আছে। সো এই অপশনটা সঠিক, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয়। 2 নাম্বার বলছে কি খ, অস্থায়ী জটিল যৌগ গঠন। এখন 2 নাম্বার আমাদের যে বিক্রিয়াটা যে বোঝানোর চেষ্টা করছিলাম এখানে দেখো, এখানে কিন্তু একটা অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হবে। সো খ আমাদের অ্যান্সারটাই সঠিক। গ কি দেখি, গ কি সঠিক? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 এবং SN2 সমভাবে ঘটে। সো SN1 যেহেতু এখন চলে আসছে, তাহলে SN1 এর মেকানিজমটাও আমরা একটু দেখে ফেলি। SN1 এর ক্ষেত্রেও বিক্রিয়াটা আমি লিখি, অ্যালকাইল মূলকের সাথে আমাদের একটা লিভিং গ্রুপ থাকবে, সেই লিভিং গ্রুপ নিউক্লিওফাইলের উপস্থিতিতে এখানে প্রতিস্থাপিত হওয়ার চেষ্টা করবে। প্রতিস্থাপিত হওয়ার জন্য এখানে প্রথম স্টেপে তোমার R প্লাস এবং LG মাইনাস তোমার তৈরি হবে। সো আগেরটার থেকে এখানে একটু পার্থক্য হবে। কি পার্থক্য? যে আগেরটা যেহেতু একটা স্টেপে বিক্রিয়া ঘটতো, এখানে তোমার কোনো কার্বোক্যাটায়ন তৈরি হইতো না, কিন্তু এখানে তোমার কার্বোক্যাটায়ন তৈরির সম্ভাবনা আছে অথবা কার্বোক্যাটায়ন তৈরি হবে, কারণ এখানে 2 স্টেপে বিক্রিয়াটা ঘটবে। তাহলে আমাদের 1 নাম্বার স্টেপে এই ঘটনাটা ঘটবে। 2 নাম্বার স্টেপে কি ঘটবে? আমার এই যে R প্লাস, এটা আমার নিউক্লিওফাইলের সাথে রিয়াকশন করে আর NU তৈরি করবে। ঠিক আছে? সো এটাও বুঝতে পারতেছো, এখানে তোমার যে প্রথম স্টেপটা ফরমেশন অফ কার্বোক্যাটায়ন যে স্টেপটা, এটা হচ্ছে তোমার স্লো স্টেপ। ফলে এই কারণে তোমার এখানে 2টা স্টেপে বিক্রিয়াটা ঘটবে।
তো SN1 বিক্রিয়াটা 2 ধাপে ঘটে, আমরা তো এই জিনিসটা জানি। সো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্যে আমাদের যেটার ভিতরে তোমার যেহেতু 1 নাম্বার স্টেপে যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হইতেছে, তাহলে কোনো একটা বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নর্মালি প্রোডাক্ট তৈরি হওয়ার মুহূর্তে, যেমন এখানে তোমার এই রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার অবস্থায় কার্বোক্যাটায়নটা তৈরি হইতেছে, তাহলে তোমার যেই কার্বোক্যাটায়ন বেশি স্টেবল সেটা থেকে তুমি প্রোডাক্ট কি পাবা, প্রোডাক্ট কিন্তু বেশি পাবা, বা সেটা তোমার বেশি সক্রিয়, তুমি এটা বলতে পারো। এবং যেই কার্বোক্যাটায়ন তোমার কম স্টেবল সেটা থেকে তুমি কম প্রোডাক্ট পাবা, অথবা সেটার সক্রিয়তা কম, সেটা তুমি চিন্তা করতে পারো। তার মানে তোমার আগেরটার সাথে অর্থাৎ SN2 এর ক্ষেত্রে একেবারে কমপ্লিট উল্টা কি, SN1। তাহলে SN2 এর যে সক্রিয়তার ক্রম ছিল, 1 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, 2 ডিগ্রি তারপর সক্রিয়, 3 ডিগ্রি হচ্ছে সবার লাস্টে কম সক্রিয়। কিন্তু তোমার SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যুক্ত যে অ্যালকাইল হ্যালাইড সেটা তোমার বেশি সক্রিয় হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এখন দুইটার ক্ষেত্রেই দেখো মাঝে কিন্তু 2 ডিগ্রি আছে, তাহলে তোমার SN1 বিক্রিয়া করুক বা SN2 বিক্রিয়া হোক, তোমার অ্যালকাইল হ্যালাইড যেমন CH3, ধরো CH, Cl, CH3, এই যে 2 ডিগ্রি তোমার অ্যালকাইল হ্যালাইড আছে, এটা তোমার SN2 বিক্রিয়ায় যেই রেট দেখাবে SN1 বিক্রিয়া কিন্তু সেই রেটে কিন্তু দেখাবে। তাহলে তাদের কি বিক্রিয়া সমভাবে ঘটে, বা তাদের রিঅ্যাকশনের যেই স্পিড বা রিঅ্যাকশনের যে ক্রম সক্রিয়তার সেটা দুইটা কি সমান। লাস্টে বলছে কি দুর্বল নিউক্লিওফাইল গতি নিয়ন্ত্রণ করে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের নিউক্লিওফাইল বিক্রিয়ার গতি কিন্তু নিয়ন্ত্রণ করে না, কারণ নিউক্লিওফাইল বিক্রিয়ার গতি তখনই নিয়ন্ত্রণ করবে যখন নিউক্লিওফাইলের উপস্থিতিতে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হবে। যেহেতু এখানে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হবে না, ফলে দুর্বল নিউক্লিওফাইলদের গতি নিয়ন্ত্রণ হবে না। তাহলে এটা তোমার ভুল তথ্য, তাহলে সঠিক নেই কোন তথ্যটা, ঘ। সো এটা হচ্ছে অ্যান্সার। CH3 CH2 CH2 CWNA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে আমাদের উৎপাদ তৈরি করছে। এখানে তাপ দেওয়া আছে, বলছে কি আমার বিক্রিয়ার উৎপাদ কি হবে সেটা গ্যাস করতে হবে। সো এই এই রিঅ্যাকট্যান্টটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে তোমার একটা অ্যাসিডের লবণ। কোন অ্যাসিড? বিউটানোয়িক অ্যাসিড। সো বিউটানোয়িক অ্যাসিডকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে রিঅ্যাকশন করি, এই ধরনের কোনো রিঅ্যাকশন তো এখনও আমরা পড়ি নাই, বাট এই রিঅ্যাকশনটার কাছাকাছি কোন একটা রিঅ্যাকশন সেটা আমার মনে আসতেছে, বা তুমি চিন্তা করতে পারতেছো যে এই রিঅ্যাকশনটার আদলে দেখতে আমি কোনো রিঅ্যাকশন কিন্তু পড়ছি। সেটা হচ্ছে এখানে যখন ক্যালসিয়াম অক্সাইড দেয়া থাকতো তখন কিন্তু তুমি এই রিঅ্যাকশনটা ইজিলি তুমি চিনে ফেলতে পারছো যে এটা হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়, তোমার CWNA মূলক থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়। এই বের হওয়ার প্রক্রিয়াটাকেই আমরা ডিকার্বক্সিলেশন বলে থাকি। তো কার্বন ডাইঅক্সাইড বের হয়ে বাকি যে পার্টটা সেটা তোমার কিসে পরিণত হয়, অ্যালকেনে পরিণত হয়। তারপর এই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস আকারে উড়ে যায়। বাট এখানে কি ঘটবে, এখানে তো তোমার ক্যালসিয়াম অক্সাইড দেয়া নাই, ফলে এখানে কি তোমার অ্যালকেনে তৈরি হবে, দ্যাট মিন্স প্রোপেনে কি তৈরি হবে, কারণ একটা কার্বন তো তোমার কার্বন ডাইঅক্সাইড আকারে চলে যাবে। তাহলে তোমার যদি অ্যাসিড হয় 4 কার্বনের, তাহলে 4 কার্বনের অ্যাসিড হলে তোমার 3 কার্বনের অ্যালকেন প্রস্তুত হওয়ার কথা, 3 কার্বনের অ্যালকেন প্রস্তুত হবে যদি তুমি সোডা লাইম দিতা। কিন্তু এখানে তো তুমি শুধুমাত্র কি দিছো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো। তাহলে আমাদের বুঝতে হবে এই ক্যালসিয়াম অক্সাইডের ভূমিকাটা কি এই রিঅ্যাকশনে। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে সোডা লাইমের যেই ক্যালসিয়াম অক্সাইড সেটা দেওয়া হয় মেনলি তোমার উৎপাদে উৎপন্ন বা এই রিঅ্যাকশনে উৎপন্ন যে পানিটা থাকে সেই পানিটাকে শোষণ করার কাজে। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এখানে তোমার নিরোধক হিসেবে ইউজ হয়। সো ক্যালসিয়াম অক্সাইড যেহেতু নিরোধক হিসেবে ইউজ হয়, তাহলে তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড না দাও তার মানে পানি রিঅ্যাকশন করে ফেলবে এইখানে বিক্রিয়ার সাথে। তাহলে তুমি যদি চিন্তা করো যে উৎপাদগুলো যেগুলো তৈরি হবে, আমরা কি কি উৎপাদ পাইতাম এখান থেকে, CH3, আচ্ছা 3 কার্বনের প্রোপেন পাইতাম, তাহলে C3H8 প্লাস কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে ফেলতো এখানে, সোডিয়াম কার্বনেট। সো Na2CO3।
এবং এতটুকুই কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যেত। বাট পানি যদি থাকে তাহলে এই পানি সোডিয়াম কার্বনের সাথে এক্সট্রা করে রিয়েকশন করে এটাকে বিয়োজন অবস্থায় রাখবে। বাট এটা কি আমাদের মেইন টার্গেট না। তুমি ক্যালসিয়াম অক্সাইড দাও বা না দাও, তোমার এই যে প্রোডাক্টটা অ্যালকেন সেটা কিন্তু প্রস্তুত হবে। তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড দাও তাহলে রিয়েকশনে ফার্দার যে রিয়েকশনগুলো প্রোডাক্ট থেকে যে তোমার রিয়েকশন করে এক্সট্রা কিছু উৎপন্ন হয়ে যেতেছে, সোডিয়াম কার্বনেট পানির সাথে রিয়েকশন করে ফেলতেছে, এই রিয়েকশনটাকে আমরা প্রোভাইড করার জন্য, এই রিয়েকশনটাকে বাদ দেওয়ার জন্যই আমরা ক্যালসিয়াম অক্সাইড এখানে সোডা লাইম হিসেবে ইউজ করে থাকি। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে এই জিনিসটা যে যদি আমরা অ্যাসিডের সল্ট বা শুধু অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি এবং অবশ্যই তাপ দেই, তাহলে আমাদের উৎপাদে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? প্রোপ্যান। 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গ্রিগনার বিকারকের সাথে কোন যৌগের বিক্রিয়া করতে হবে? গ্রিগনার বিকারের সাথে যখন আমরা অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশন করি, সো এটা হতে পারে এরকম সি ডাবল বন্ড ও, এখানে তোমার সিও থাকতে পারে অথবা এইচ থাকতে পারে। ঠিক আছে, হয় অ্যালডিহাইড বা কিটোন যখন গ্রিগনার বিকারের সাথে রিয়াকশন করবে তখন তোমার অ্যালকোহল তৈরি হয়। সো আরেকটা স্টেপ আছে, পানির সাথে তোমার আদ্র বিশ্লেষণ করতে হবে, অ্যালকোহল তৈরি হবে। বাট আমাদের শুধুমাত্র মূল রিয়াকশনটাই দরকার, যে আমাদের অ্যালডিহাইড কিটোনের সাথে যখন আমরা গ্রিগনার বিকারক রিয়াকশন করি ফলে এখানে অ্যালকোহল তৈরি হবে। বাট এই অ্যালকোহল 3 টাইপের অ্যালকোহলই আমাদের প্রস্তুত করা সম্ভব অ্যালডিহাইড কিটোন থেকে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আমাকে নিতে হয় ফর্মালডিহাইড HCHO। এটার সাথে যখন আমরা যে কোনো গ্রিগনার বিকারক যখন রিয়াকশন পার্টিসিপেট করাবো তখন আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। দ্যাট মিনস CH3OH তৈরি হবে আর CH2OH এরকম চিন্তা করতে পারো। এখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য তোমার ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড নিতে হবে। সো যে কোনো অ্যালডিহাইডের সাথে যখন তুমি গ্রিগনার বিকারকের রিয়াকশন করাবা তখন তোমার তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আমাদের নিতে হবে কিটোন। সো কিটোন যখন গ্রিগনার বিকারকের সাথে রিয়াকশন করে তখন আমরা পাই 3 ডিগ্রি অ্যালকোহল। কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না? সো হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে তোমার সেই যৌগটায় মিথাইল কিটোন গ্রুপ থাকতে হবে। সো মিথাইল কিটোন মানে হচ্ছে CH3CO, এটার সাথে তোমার যুক্ত থাকতে পারে যে কোনো কিছু, বাট মোট কথা হচ্ছে তোমার CH3CO গ্রুপটা থাকতে হবে। 2 নাম্বার তোমার থাকতে পারে অ্যালকোহল গ্রুপ, বাট সেটার কিছু শর্ত আছে, যেটা তোমার জারিত হয়ে মিথাইল THYL মিথাইল কিটোন হতে পারে। সো কিছু অ্যালকোহলও আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, যে অ্যালকোহলটা জারিত হয়ে তোমার মিথাইল কিটোনে পরিণত হতে পারে। সো এই দুইটা ক্রাইটেরিয়াতে প্রথমটা আমাদের পরে, প্রথমে আমাদের যেই ইথানল যেটা আছে সেটাকে তুমি যদি জারিত করো, এখানে তোমার অ্যালডিহাইড তৈরি হবে তোমার CH3CHO, যেটাকে তুমি যদি ভাঙাও এটাকে তুমি চাইলে এরকমভাবে লিখতে পারো CH3C ডাবল বন্ড O। সো এই গ্রুপটা যেহেতু তুমি পাও তাহলে এটা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এবং 2 নাম্বারটা তো ক্লিয়ারলি দেখতে পাইতেছি CH3CO মূলক এটা উপস্থিত আছে, তাহলে এটাও বিক্রিয়া দিবে, খ বিক্রিয়া দিবে। গতে তোমার আছে যে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল। এখন 2 ডিগ্রি অ্যালকোহলটা তুমি যদি জারিত করো, এখানে তোমার যে কম্পাউন্ডটা তৈরি হবে CH3C ডাবল বন্ড O CH3, যেটাও তোমার খেয়াল করো খ নাম্বার অপশনের মতোই। সো এটাও তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কিন্তু ঘ নাম্বার যেটা, সেটা কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কারণ হচ্ছে প্রথমত ঘ নাম্বারে এখানে তোমার কোনো মিথাইল কিটোন গ্রুপ নাই, যদিও আমাদের এখানে দেখে মনে হইতেছে CH3CO একটা মিথাইল কিটোন গ্রুপ, বাট এই যে যৌগটা, এই যৌগটা হচ্ছে একটা অ্যামাইড যৌগ। সো অ্যামাইড যৌগের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে CuNH2। সো এই CuNH2 এটা তার কার্যকরী মূলক। সো এটা যেহেতু অন্য একটা যৌগের কার্যকরী মূলক, না এটা অ্যালডিহাইড, না এটা কিটোন, না এটা অ্যালকোহল,
ফলে এটা থেকে তুমি কখনোই কি হ্যালোফর্ম বিক্রিয়া পাওয়া সম্ভব হবে না। এই কারণে তোমার এই যৌগটা মিথাইল অ্যামাইড, এই যৌগটা তোমার কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না।